আসসালামু আলাইকুম। ভীতি কথার আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি অমর এবং আপনারা শুনছেন ভীতি কথার এপিসোড নাম্বার 2। তো আজকে আমার স্টুডিওতে বর্তমানে 5জন মেম্বার রয়েছেন। তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন শহর থেকে এবং কেউ কেউ বিভিন্ন গ্রাম থেকে এসেছেন। তো প্রথমে আমরা চলে যাব আমাদের একটি পরিচিত আপুর কাছে। আপুর নামটা আমরা বিভিন্ন কিছু সিকিউরিটি পারপাসে আপুর নামটা আমরা শেয়ার করতে পারছি না, তো সরাসরি চলে যাব আপুর কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন। আমি দীর্ঘদিন ধরে ভীতি কথার বিভিন্ন এপিসোড শুনে আসছি, তাই আজকে আমার এবং আমার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ও বাস্তব ঘটনা বলতে চলে এসেছি ভীতি কথার স্টুডিওতে। তো আমার বাসাটা হচ্ছে কালীগঞ্জ জেলার একটি গ্রামে। তো গ্রামের নামটা আমি কিছু সমস্যার কারণে আমি গ্রামের নামটা বললাম না, ব্যক্তিগত কিছু কারণে আমি গ্রামের নামটা বললাম না। আমার বাসাটার বিবরণ হচ্ছে এমন, আমার বাড়িটা মাঝখানে, আমার বাসাটার পিছনে হচ্ছে আম, লিচু এবং কিছু মেহগনি বাগান। আর বাসাটা থেকে উঠান থেকে 5 থেকে 10 পা সামনে আসলে আমাদের পারিবারিক একটা কবরস্থান পড়ে। তো ঘটনার সূত্রপাত যেখান থেকে শুরু হয়, আমার দাদা শ্বশুর, ছোট দাদা শ্বশুর আসলে উনি, তো সে খুবই নামি দামি একজন কবিরাজ ছিলেন ভাইয়া। উনি অনেক ওনার কবিরাজিতে খুব কাজ হয়েছে। মানুষ ওনার কাছে কোনো একটা সমস্যার কারণে আসলে রাতারাতি তার সমস্যার সমাধান হয়ে যেত। এ নিয়ে অনেকবার অনেক প্রশ্ন হয়েছে যে আসলে কি সে কি করে, সে কি আসলে কোনো পাওয়ারফুল কুফুরি দেয় না কি করে, যে এরকম রাতারাতি তার কবিরাজিতে কাজ হয়ে যায়। তো তারপরে সে, যাই হোক, সেগুলো নিয়ে আর অনেক কথাবার্তা হয়, আমরা অত দূরে যাচ্ছি না এখন। তো সে এক পর্যায়ে অনেক বয়স হয়ে যায়, মুরব্বী হয়ে যায়। সে একদিন মারা যায়। মারা যাওয়ার পরে সে যেদিন মারা যায় সেদিন তার পরিবারের তার যে বড় ছেলে থাকে এবং তার বউ, এনারা 2টা মানুষ বারবার অজ্ঞান হয়ে যায়। মানুষজন তাদেরকে ধরে ধরে তুলে তুলে মাথায় পানি দেয়, মাথায় পানি দিয়ে দিয়ে তাদেরকে সুস্থ করে, আবার অজ্ঞান হয়ে যায়। মানে এরকম চলতে থাকে যতক্ষণ না তাকে দাফন করা হয়। তাকে দাফন টাফন করে বাসায় আসার পরে তারপরে তারা একটু স্বাভাবিক হয়। তার কিছুদিন পর দেখা যায় তার বড় ছেলেটা প্রায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। মানে সে কখন কি করতেছে, কখন কি কাজ করতেছে তার কিছু মনে থাকে না। তারপরে সে যে কাজটা করতেছে সেটা কি ভালো কি না, কোনো ক্ষতিকর কাজ, এটাও সে বুঝতে পারে না। তো কিছুদিন যায়, পার হওয়ার পরে দেখা যায় যে পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। সে হুটহাট নিজেকে সুইসাইড করার জন্য গলায় দড়ি নিতে চায় আসলে। তো এভাবে মানুষের সামনে মানুষ তাকে ধরে 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 সবাই তাকে থামায় নামায়, মানুষজন ধরে টরে রাখার কারণে আসলে এটা উনি কার্যকর করতে পারেনি। এরকম আসলে বহুবার হয়েছে। তো তারপরে একদিন রাত্রেবেলায়, সেদিন সবাই একসাথে আসলে খাওয়া দাওয়া করে রাতে বিছানায় যায়, ঘুমায়। তো তার স্ত্রীকে সে রাত প্রায় 1:30টা নাগাদ ডাক দেয় যে আমার শরীরটা খারাপ লাগছে, তুমি একটু আসো আমার সাথে। তো তার স্ত্রী ওঠে, তাকে দেখে এবং তাকে ওয়াশরুমে নিয়ে যায়। তারপরে তারা একসাথে বিছানায় আসে। আসার পরে তার স্ত্রী তারপরে আবার ঘুমিয়ে যায় দুজনে। ঘুম থেকে যখন তার স্ত্রীর ভাষ্য অনুযায়ী আমরা শুনলাম, ঘুম থেকে তার স্ত্রী প্রায় 3টা 3:30 নাগাদ উঠে তার স্বামীকে খুঁজে বেড়ায়। সে তার স্বামীকে সে ঘরে পায় না। সে তাড়াতাড়ি লাইট জ্বালায় ঘরের এবং ওয়াশরুম টশরুম চারিদিকে খুঁজতে লাগে, সেখানেও সে তার স্বামীর দেখা পায় না। পরবর্তীতে সে পাশের এক রুমে গিয়ে তাড়াতাড়ি লাইট জ্বালায়, দেখে তার স্বামী গলায় দড়ি নিয়ে ঝুলে আছে। এটা কি সিলিং এর সাথে ঝুলছিল নাকি, মানে সিলিং নাকি কোনো কাঠ বা বাইরের কোনো গাছের সাথে? না না ভাইয়া, একদম আমাদের ফ্যানটা যে জায়গায় টাঙানো থাকে সেই জায়গাটাতে ফ্যানটা ছিল না, ফ্যানের জায়গাটাতে সে ঝুলছিল দড়ি নিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো সেই দৃশ্যটা তো তার স্ত্রী দেখার জন্য প্রস্তুতি ছিল না। সে ওই অবস্থায় খুবই চিল্লাচিল্লি শুরু হয়ে যায়। আশেপাশে থেকে, গ্রাম তো, মানুষের চিল্লাচিল্লি শুনলে আশেপাশ থেকে সবাই চলে আসে। তো আমাদের ফ্যামিলি মেম্বার গিয়েছিল, আমার শ্বশুর গিয়েছিল, আমার চাচা শ্বশুররা গিয়েছিল। তো গিয়ে তাড়াতাড়ি এরা গিয়ে আরো লোকজন অনেকে গিয়ে তারপর তাকে সেখান থেকে নামায়।
এবং যা যা কার্যক্রম করার থাকে সেখানে করে টরে তাকে দাফন করে। তো দাফন করার পরে এই পর্যন্ত আর কোনো সমস্যা তাদের পরিবারে বা আমাদের কান পর্যন্ত আসেনি, আমরা জানি শুনতে পারিনি আর কিছু। এখন মোটামুটি সবকিছু স্বাভাবিক আছে। সামনে যে কি হবে সেটা আমরা এখন বলতে পারছি না, কিন্তু মানে বিষয়টা ইতিমধ্যে আবার একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি মিস করে ফেলেছি। তার পাগল হওয়ার আগে তার একটা বোন আছে, সেও এরকম পুরোপুরি মানসিক ভারসাম্যহীনই হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপনার কথাটা। মানে বিষয়টা কি কিছুটা এমন হতে পারে যে তার হয়তো কোনো জিন সে পালতো কিংবা তার সাথে থাকতো, সে মারা যাওয়ার পরে সেই জিনের মাধ্যমেই হয়তো বা এরকম প্রবলেমগুলো হচ্ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই যে উনি যেই কবিরাজিটা করতেন সেখানে মানে রাতারাতি যেভাবে কাজ হতো, অনেক মানুষের মুখে শোনা যায় যে আসলে উনি জিন পুষতেন। কিন্তু মানুষ তো হায়াত মানুষের কম থাকে, কিন্তু জিন তো অনেক বছর বাঁচে। তো সেই জিনগুলোই তার কাছ থেকে মুক্তি হয়তো না পাওয়ার কারণেই তার পরিবারের উপরে এরকম একটা খারাপ প্রভাব ফেলেছে, এরকম ব্রেইন নষ্ট করে দেওয়ার মতো বা ভারসাম্যহীন করে দেওয়ার মতো। তো এই ছিল আমার ঘটনা ভাইয়া। তো সবাই তার জন্য পারলে একটু দোয়া করে দিবেন, যেহেতু এই ধরনের মৃত্যু তো ভালো হয় না। এতটুকুই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার বাসা থেকে আমাদের স্টুডিওতে এসে সরাসরি আমাদের সাথে আপনার ঘটনাটা শেয়ার করার জন্য। এবং আমি এবং আমার যারা গল্পটা শুনছেন, আমার যারা অডিয়েন্স আছেন, আমি তাদেরকেও বলতে চাই যে অবশ্যই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন জান্নাতবাসী হয়। এবং সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, আপনারা সবাই জীবনে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন এবং যুক্ত থাকবেন ভীতি কথার সাথে। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে, গল্প হবে নতুন কোনো এপিসোডে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।